আজকে সোমবার, আর ঘড়িতে এখন বেলা প্রায় ওই 1:30 মতো বাজতে যায়। সকাল থেকে ঘরের বেশ কিছু টুকিটাকি কাজ সারার পর এখন একটুখানি আমার বারান্দাটাতে এসে দাঁড়িয়েছি। আর ওই টুকিটাকি কাজের মধ্যে সব থেকে বড় যে কাজটা আজ সকাল সকালই আমার সারা হয়ে গেছে, সেটা হচ্ছে আজকের রান্নাবান্নার পর্ব। এবং তার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আজ সকালে রান্না করেছি আলু দিয়ে একটু সয়াবিনের তরকারি। আর রবিবারের ছুটির দিনে বেশিরভাগ বাঙালির ঘরে ঘরে যে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোলটা রান্না হয়, সেটাই। তবে আজ যে সয়াবিনের তরকারিটা রান্না করেছি, সেটা না বেশ একটু অন্যরকম ভাবেই বানিয়েছিলাম, জানেন। কিন্তু আজ একটু তাড়াহুড়া এবং মনটা বিশেষ একটা ভালো না থাকায় রান্নার ভিডিওগুলো আজ সেরকম ভাবে কিছুই আর শুট করিনি। আসলে ভেবেছিলাম আজকে আর কোনো রকম কোনো ভিডিওই বানাবো না। কিন্তু জানি না কেন হঠাৎ করেই মনে হলো, আমি যদি নিজেই বারবার করে এটা ভাবতে থাকি যে আজ আমার মনটা ভালো নেই, তাহলে তো আরো বেশি মন খারাপ হবে। মন খারাপটাকে যত বেশি প্রশ্রয় দেব, ওটা আরো তত বেশি মাথায় উঠে বসবে। তার থেকে বরং ভালো মন খারাপটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে ক্যামেরা তুলে আপনাদের সাথে কথা বলা শুরু করে দিই। তাতেই বরং মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যাবে। আর আজ দেখুন, আমার মতো আকাশেরও মনটা ভীষণ ভারী। মুখটা দেখুন কেমন গোমড়া করে বসে রয়েছে। গতকালও এখানে বেশ ভালো ওয়েদার ছিল, জানেন। কিন্তু আজ দেখুন, পুরো আকাশটাতে কেমন কালো মেঘ ছেয়ে রয়েছে। আসলে আমাদের জীবনটাও ঠিক এই প্রকৃতির মতো। কোনোদিন সেখানে রোদুজ্জ্বল পরিবেশ, তো কোনোদিন আবার ছেয়ে থাকে কালো মেঘ। আবার কখনো কখনো সেখানে মৃদু বাতাস বয়, তো কখনো কখনো বড় বড় ঝড় তুফানেরও সম্মুখীন হতে হয়। আবার কোনো কোনো সময় আমাদের চারপাশটা এতটা পরিমাণ ঘন কুয়াশায় ঢেকে যায় যে সামনের রাস্তাটাও ঠিকঠাকভাবে দেখা যায় না। বোঝার উপায় থাকে না যে কোন দিকে যাব বা কোন রাস্তাটা ধরে হাঁটা ঠিক হবে। সারাটা বছর ধরে যে এই প্রকৃতি রোদ উজ্জ্বল পরিবেশ বা বসন্তের আরামদায়ক বাতাস আমাদেরকে দেবে, সেটা ভাবা যেমন ভুল, সেরকমই আমাদের জীবনে প্রত্যেকটা দিন যে একই রকম ভাবে কাটবে, সেটা ভাবাও কিন্তু ভুল। কোনো একটা দিনের সকাল আনবে রোদুজ্জ্বল পরিবেশ, তো কোনো একদিনের সকাল ছেয়ে যাবে কালো মোটা একটা মেঘে। এটাই হচ্ছে প্রকৃতি আর আমাদের জীবনের নিয়ম। যাই হোক, চলুন, ব্লগটা অনেক ভারী ভারী কথা বলে শুরু করে ফেললাম। কিন্তু আর বেশি ভারী ভারী কথা বলবো না। কারণ আজকের এই দিনটা কিন্তু বছরের বাকি আরো 5টা সোমবারের মতন যেমন তেমন কোনো সোমবার নয়। আজ হচ্ছে এখানে কালী পুজো। ক্যানাডাতে আমরা বাঙালিরা আজ এখানে সেলিব্রেট করছি কালী পুজো। আর নন বেঙ্গলি যারা যারা এখানে রয়েছেন, তারা সবাই সেলিব্রেট করছে দিওয়ালি। জানি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন এটা ভাবছেন, কালী পুজো তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। এমনকি সামনে ক্রিসমাস আসতে চলেছে। আর এই সময় এতদিন পরে কেন আমি এই কালী পুজোর ব্লগটা নিয়ে এলাম, দাঁড়ান, সেই সব কথা আমি এক্ষুনি আপনাদেরকে খুলে বলছি। কিন্তু তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমাকে এখন আমার ঘরের ভেতরে ঢুকতে হবে। চলুন, ভেতরে গিয়ে সব কথা খুলে বলছি। এমনকি আমাদের জীবনে এই সময়ে যে উটকো নানান রকমের ঝামেলাগুলো চলছে, সেই সব কিছুও বলছি। চলুন এখন ঘরের ভেতরে যাওয়া যাক। বেলা বেশ খানিকটাই গড়িয়েছে। চলুন, ঘরে গিয়ে আপনাদের সাথে একটুখানি গল্প গুজব করে তারপর আমি ঢুকবো স্নান করতে। তো এই দেখুন, এখানে আপাতত আমাদের ড্রায়ার মেশিনটাই পড়ে রয়েছে। আপনাদের মধ্যে যারা যারাই আমার আগের ব্লগ দেখেছেন বা অনেক আগে থেকে আমার ব্লগগুলো দেখে আসছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে এই জায়গাটাতে আমার কিচেনের ওয়াশার আর ড্রায়ার দুটো ছিল বসানো। তো ওয়াশার নিচে ছিল আর ড্রায়ার তার উপরে বসানো ছিল। এই যে ওপরে কেবিনেট, কিচেনের একটা কেবিনেট আছে এটার উপরে। আর এই জায়গাটায় আমার পুরো ওয়াশার আর ড্রায়ার দুটো বসানো ছিল, একটার উপরে একটা স্ট্যাক করা ছিল।
তো এখন যেটা হয়েছে, এখন দেখতেই পাচ্ছেন এখানে একটাই মেশিন পড়ে রয়েছে, এই জায়গাটা পুরো খালি। আর এটা হচ্ছে ড্রায়ার। তো ওয়াশার আমাদেরকে ছেড়ে মানে ইহলোক ছেড়ে পরলোকে গমন করে গেছে, উনি এখন এখানে নেই। মানে হট করে সাডেনলি দেখা গেল যে ওয়াশারটা চলছে না। একদিন চালিয়েছিলাম, একদিন মানে এই জাস্ট 4-5 দিন আগেরই কথা, ওয়াশার চালিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য। অ্যান্ড সাডেনলি ওটা যেটা হলো, একটা আওয়াজ হলো খুব জোরে, হওয়ার পর ওটা স্পিন করা বন্ধ করে দিল। আর তো স্পিনই আর হচ্ছে না, আর একটা সাউন্ড কনস্ট্যান্ট আসছিল ওয়াশারটার থেকে। তো আমি বন্ধ করে দিই ওয়াশার। তারপরে তো যারা মোটামুটি ইলেকট্রনিক জিনিস রিপেয়ার করে তাদেরকেই ডাকা হয়েছিল। তো ডাকার পর তারা যেটা বললো যে $300-400 মতো একটা লাগবে, তার কমে হবে না। তো আমার হাজব্যান্ড শুনে বললো $300-400 দিয়ে একটা ইলেকট্রনিক জিনিস রিপেয়ার করার থেকে বেটার আমি একটা নতুনই কিনে নিই। আর সেকেন্ডলি $300-400 দিয়ে যে রিপেয়ার হবে, তারপরে এরা কোনো গ্যারান্টি দিচ্ছে না যে ইলেকট্রনিক জিনিসটা মানে ওয়াশারটার মানে নেক্সট কতদিন চলবে, কতদিন মানে আমাদের সঙ্গে থাকবে বা ওটা কাজে লাগবে, এমনও কোনো গ্যারান্টি এরা দিচ্ছিল না। তো সেই কারণে আরও আমরা ডিসাইড করলাম ওকে আমরা রিপেয়ার করবো না। কারণ $300-400 মানে আমি যদি বলি ইন্ডিয়ান টাকার ধরুন ওটা প্রায় $400, মানেও আপনার 25-26 হাজার টাকার মতো তো পড়বেই। তো ওই টাকা দিয়ে রিপেয়ার করার থেকে বেটার আমি একটা নতুনই ওয়াশার কিনে নিই। তবে হ্যাঁ, ওয়াশারের দামও এখানে যে মানে ওয়াশিং মেশিনের দামও যে এখানে খুব সস্তা তা না। এখানে যে কোনো রকমের ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে, মানে এখন যা সিচুয়েশান চলছে সেখানে যে কোনো রকমের ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে তার দাম $1000। তারপরে তো ট্যাক্স আছেই, মানে $1000 ধরে নামতে হবে, তার উপরে ট্যাক্স। মানে সে আপনার যে কোনো রকমেরই ইলেকট্রনিক্স, স্পেশালি ওয়াশিং মেশিন, ড্রায়ার বা ডিশওয়াশার, মানে মোটামুটি $1000 কাছাকাছি পড়ে যায় এগুলো, $1000 কাছাকাছিই দাম পড়ে যায়। মানে 800 থেকে 1000-এর মধ্যেই ঘোরাঘুরি করে। তারপরে তো ট্যাক্স আছে। আর যেটা হয় যে যদি ডিল পাওয়া যায়, মানে সেল পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো দামগুলো একটু কমে, $100-150 কমে পাওয়া যায়। রেগুলার যে প্রাইস থাকে তার থেকে $100-150 কমে পাওয়া যায়। কিন্তু সেটা ডিল, মানে কখন সেল আসবে কখন ডিল আসবে তার উপরে ডিপেন্ড করে থাকতে হয়। তো এমার্জেন্সিতে যদি কখনো কারোর কিনতে লাগে, যে ঘরে স্টোভ মানে ওভেন খারাপ হয়ে গেছে, বা ঘরে এরকম ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, ড্রায়ার খারাপ হয়ে গেছে, তখন এমার্জেন্সিতে কিনতেই লাগে। হয়তো সেই সময় ডিল চলছে না, তখন হয়তো ওই রেগুলারের যে প্রাইস সেটা দিয়েই কিনতে লাগে। আর রেগুলার প্রাইস তো আপনাদেরকে বললাম, মানে $800 থেকে $1000 ধরে রাখতে হয়, এগুলো খারাপ হলে কিনতে গেলে এরকম দামই পড়ে। আর তার উপরে তো ট্যাক্স আছেই, এই হচ্ছে ব্যাপার। আর তো এই জায়গাটা আপাতত আমার ফাঁকা দেখতেই পাচ্ছেন, মানে জাস্ট এই ড্রায়ারটাই বসানো আছে, ওয়াশার নেই আপাতত। তো 4-5 দিন আগে এরকম একটা ঘটনা ঘটলো, এবং সেই দিন সকালেই আরও একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদেরকে মানে সেম ডেতেই, মানে ওই দিন হয়তো আমি বেলার দিকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, মানে ওই 2টো নাগাদ, হ্যাঁ 1টা-2টো নাগাদ ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, এবং এরম সাডেনলি হলো। এবং ওই দিন সকালের ঘটনা আপনাদেরকে দেখাই, চলুন দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এখানে আমাদের যে হোম ইন্টারনেট ওয়াইফাই যেটাকে আমরা বলে থাকি, ওয়াইফাই বক্সটা সেট করা। তো সেই দিনের সকালের এই ঘটনা, সাডেনলি ঘরে হোম ইন্টারনেট কাজ করছিল না, বন্ধ হয়ে গেছিলো। মানে আমরা দেখছি ইন্টারনেট নেই, তো আমরা সবাই সবার মোবাইল ডাটা অন করে নিলাম। তো মেনলি আমরা ঘরে থাকলে ওয়াইফাই দিয়ে কাজ করি, যত ঘরের কাজ, যত রকমের যা কাজ থাকে সেগুলো আমরা এই হোম ইন্টারনেট মানে ওয়াইফাই দিয়েই করে থাকি। কিন্তু এই যে সিংহাসনে যে মহাশয় বসে রয়েছেন, এনার আয়ু সেদিনকেই শেষ হয়ে গেল। তো যদিও এটা নতুন একটা, এই যে এখানে বক্সগুলো দেখছেন, এই বক্সে আরও 2টো করে মডেম রয়েছে, ওয়াইফাই মডেম, ইন্টারনেট মডেম। যে 2টো বক্স আছে, 2টো বক্সের ভেতরেই মডেম রয়েছে।
মানে ওয়াইফাইয়ের যে বক্স সেটা রয়েছে। তো আর এই যে একটা, তো এটা গতকাল এসছে। তো এইটারটা আমরা খুলে লাগিয়েছি গতকাল রাতে, কিন্তু এটাও কাজ করছে না। মানে 3টে ঘরে আমার এখন ওয়াইফাই বক্স, যে 3টের কোনোটাই এখন কাজ করছে না। তো ঘরে রীতিমতো ওই 4-5 দিন ধরে এখন আমাদের হোম ইন্টারনেট ওয়াইফাই যেটা কাজ করছে না। আমরা ওই মোবাইল ডাটা যতটা পাচ্ছি মোবাইল ডাটা দিয়ে কাজ চালাচ্ছি। এই হচ্ছে অবস্থা। মানে কি বলবো, মানে একই দিনে এরকম 2টো ঘটনা ঘটেছে। হোম ইন্টারনেট নেই, আর 3টে বক্স পাঠিয়েছে এই কোম্পানি থেকে। মানে আমরা যে ঘরে হোম ইন্টারনেটের আমাদের যে কোম্পানি সেটা হচ্ছে ভার্জিন, এই যে এখানে লেখাও আছে। তো আমরা এদের যে কাস্টমার সার্ভিস সেখানে ফোন করি এবং এরা বলছে আপনাদের বক্সটা খারাপ, মডেমটা খারাপ, আমরা নতুন মডেম পাঠাচ্ছি। তো নতুন যে মডেমগুলো এসছে সেগুলোও খারাপ। এই যে 2টো বক্স এসে রয়েছে, এই 2টো খারাপ। মানে এগুলো আমরা অলরেডি লাগিয়ে চেক করেছি, সেগুলোও কাজ করছে না। এবং লাস্ট একটা এসছে গতকাল, সেটাকেও আমরা এই যে সেট করেছি, কিন্তু এটাও কাজ করছে না। এই যে ওকে বাটনটা, এটা রেড হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো ওকে লেখাটা, বাকি সব হোয়াইট, ওকেটা রেড হয়ে রয়েছে। মানে বক্সগুলো কাজ করছে না একটু। মানে ঘরে হোম ইন্টারনেট এখন নেই, আমাদের মোবাইল ডাটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো এবারে আমরা ঠিক করেছি, এবারে আমরা এই ভার্জিনের লাইনটা চেঞ্জ করব। মানে আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ যাচ্ছে এই হোম ইন্টারনেটের, কারণ গত বছরও সেম হয়েছে। ডিসেম্বরে আমাদের এরকম ঘরে ইন্টারনেট চলে গেছিলো এবং সেই টাইমেও মানে যেটা হয়েছিল মডেম খারাপ, এবং এরা এরকম 2-3বার করে নতুন নতুন মডেম পাঠিয়েছে যেটা কাজ করছিল না। মানে যতই আমরা সেটা সেট আপ করছি সব করছি, কিন্তু মডেম কাজ করছিল না। তো অ্যাট লাস্ট এদের লোক ডাকা হয়েছিল, লোক ডেকে, মানে সেটা তাও 1 মাস লেগে গেছিলো। আর ঠিক ওই ক্রিসমাসের টাইমে, ছুটির টাইমে হয়েছিল, সেই জন্য এরা এদের সার্ভিস মানে থেকেও লোক পাঠাতে পারছিল না, ছুটির টাইম ছিল যেহেতু। মানে এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তারপরে অ্যাট লাস্ট 1 মাস পরে গিয়ে এরা লোক পাঠায়, এরা এসে মোটামুটি একটা সেট আপ করে দিয়ে যায় সেই সময়। তখন থেকে চলছিল ঠিকঠাকই। আবার এই 1 বছর যেতে না যেতেই, জাস্ট এটা অক্টোবর চলছে, অলমোস্ট অক্টোবর শেষের দিকে নভেম্বর পড়বে, আর এই টাইমে আবার খারাপ হয়ে গেল। মানে 1 বছরও গেল না, মডেমটা আবার খারাপ হয়ে গেছে। আর এইবারও ঠিক সেই ওই একই গল্প, পুরনো, মানে ঠিক ওই গত ডিসেম্বর মাসে যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম সেই একই জিনিস, মানে একই গল্প রিপিট হচ্ছে। মানে গত হিসাব মতো 5-6 দিন ধরে আমাদের ঘরে ইন্টারনেট নেই। এদের সার্ভিসে ফোন করা হচ্ছে, এরা মডেম পাঠাচ্ছে, মডেম যখনই আমরা সেট আপ করতে যাচ্ছি সেটা ঠিক হচ্ছে না, আবার সার্ভিস সেন্টারে ফোন দিচ্ছি, ওখান থেকেও এরা ট্রাই করছে মানে সেট আপ করার জন্য, কিন্তু এরাও পাচ্ছে না। মানে ফোন ওভার দ্য ফোনও এটা সেট আপ করা যাচ্ছে না এদের সাথে কথা বলেও। তো এবার আমরা ঠিক করেছি এবার লাইনটাই পুরো চেঞ্জ করবো, আর আমরা এই লাইনে থাকবো না। লেটস সি, অন্য কোনো লাইন নেবো, আর এটাকে আমরা এবার ক্যান্সেল করে দেবো, কারণ খুব বাজে একটা এক্সপিরিয়েন্স যাচ্ছে। আর এটা মানে সিরিয়াসলি অবাক করার মতো যে মডেম খারাপ হয়ে যাচ্ছে, মানে যে ওয়াইফাই বক্স এটাই খারাপ হয়ে যাচ্ছে। মানে 1 বছর যাচ্ছে না, নতুন মডেম পাঠালো, আপনাদেরকে দেখালামই নিচে 2টো মডেমের বক্স পড়ে রয়েছে, মানে হিসাব মতো 3টে, টোটাল 3টে মডেমের বক্স পড়ে, 3টে খারাপ। মানে এটা কি করে পসিবল? মানে এত খারাপ সার্ভিস সিরিয়াসলি এক্সপেকটেশনের বাইরে। তো যাই হোক, আমাদের এবারে যে মানে আমরা যেটা এবারে ভেবেছি যে এবারে আমরা এটাকে চেঞ্জ করবো, এই লাইনে আর থাকবো না, অন্য একটা লাইন নিয়ে নেবো, দেখা যাক। তো এটা গেল 2 নম্বর প্রবলেম। এবার আপনাদেরকে চলুন আরেকটা দেখি প্রবলেম কি চলছে আমার ঘরে এখন। তো 3rd প্রবলেম এখন যেটা আমার ঘরে চলছে, ওভেন। দেখতেই পাচ্ছেন, বুঝতে পেরেছেন এটা ওভেন। আর 1 মিনিট চাটুটা একটু সরিয়ে দিই। তো মেইনলি এখানের ওভেনগুলোতে এরকম 4টে বার্নার থাকে, 2টো ছোট আর একটা বেশ বড়। এটা তো বেশ বড়, আর এটার থেকে একটু ছোট, মানে মিডিয়াম বলা যেতে পারে, কিন্তু অত ছোট না, রান্না করা যায়। তো এখানে যেটা সাধারণত হয়ে থাকে, মানে এই 2টো বার্নারই ইউজ করা হয় রান্না করার জন্য। মানে বড় বড় কড়াই বসালে বা ভাত বসানো, এগুলো সাধারণত এগুলোতেই হয়ে থাকে, এই 2টো বার্নারে। আর এই যে 2টো ছোট, এই 2টোতে সাধারণত যেটা হয় যে আপনি কিছু বয়েল করতে বসালেন,
বা ছোট প্যান বসানো যায়, মানে বড় প্যান বসানো যায় না। বার্নারগুলো দেখছেন খুব ছোট। আমি একটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে এটা ছোট, তো এই যে জ্বলছে ছোট বার্নার। এই পাশেরও আমার ছোট বার্নারটা কাজ করছে। দুটো ছোট বার্নারই কাজ করছে, ইভেন এটাও কাজ করছে বড়টা। এই যে জ্বলে উঠলো, তো দেখতেই পাচ্ছেন এই 3টে বার্নার কাজ করছে, কিন্তু এই বার্নারটা আর কাজ করছে না। এটা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এটা এই 3টে কাজ করছে, কিন্তু মেইনলি এখানে আচ্ছা এগুলো বন্ধ করে দিই, সবকটাই বন্ধ করে দিচ্ছি। তো এগুলো 3টে জ্বলছে, কিন্তু রান্নার জন্য এখানে যেটা মেইনলি দরকার এই দুটো বার্নারই লাগে। এই দুটোতে সাধারণত যেটা বললাম, একটু বয়েল করা কিছু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বা একটু গরম জল করা, বা হয়তো আপনি চা বসাতে পারলেন, মানে এই টুকটাক কাজগুলো এই ছোটো বার্নারে হয়ে যায়। কিন্তু রান্নার জন্য যখন আমরা ভাত, মাছ, মাংস রান্না করি, এই দুটোর দরকার পড়ে, কারণ এই দুটোতেই বড় কড়াই বসানো যায়, আর এগুলোতে বড় কড়াই ধরে না, ছোট ছোট প্যানগুলোই বসে। কারণ এই জায়গাটায় আটকে যায়, এই জায়গাটা আটকে যায় বসালে, বড় কড়াই বা কিছু এর জন্য বসানো যায় না, এই গাঢ়টাতে আটকে যায়। তো এখানে আমাদের ওই সাধারণত ছোট প্যানই বসাতে হয়। তো এখন এই বার্নারও আমার খারাপ হয়ে গেছে, মানে এমন সিচুয়েশন চলছে এখন ঘরে, মানে সব দিকেই সব কিছু খারাপ খারাপ চলছে। মানে ভালো রাখার, ভালো থাকার চেষ্টা করলেও নিজেকে রাখা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। তো আমার ঘরে এখন এরকম সিচুয়েশনই চলছে। মানে ফেস্টিভ সিজন, লোকে আনন্দ করে, কিন্তু মানে জানি না, মানে আনন্দ করতে ইচ্ছা করছে, মজা করতে ইচ্ছা করছে, মনের মধ্যে অনেক আনন্দ রয়েছে, মানে মনের এক পাশে আনন্দ, এক পাশে দুঃখ, মানে ব্যাপারটা এরকম চলছে এখন। মানে যদিও বা কিছুক্ষণের জন্য সব ভুলে যাচ্ছি, তো কিছুক্ষণ পরে কি মনে পড়ে যাচ্ছে, ও আচ্ছা আমার ঘরে এই 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 প্রবলেমগুলো চলছে। আর যেটা হয়েছে, যারা মানে আপনাদের মধ্যে যারা যারাই আমার ব্লগগুলো দেখেন অনেক আগে থেকে, আপনারা জানেন যে এই বছরটা, মানে স্পেশালি এই বছরের ফার্স্ট হাফটা আমাদের জন্য ভালোই গেছে। মানে যেহেতু আমরা দেশে গেছিলাম, মজা করেছি, আনন্দ করে এসেছি, অনেক স্মৃতি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। মানে এখন ওগুলোই আমাদের বাঁচার রসদ বলা যেতে পারে। তো ওগুলো ভেবে একটু আনন্দ পাই মনে মনে, যে আচ্ছা এই বছর গেছিলাম, দেশে গেছিলাম এত বছর পরে। কিন্তু এই বছরে মানে ঠিক ওই দেশ থেকে ফেরার পর, মানে 1 মাস পর থেকেই, 1-1.5 মাস পর থেকেই, মানে একের পর এক, মানে এমন সিচুয়েশন চলছে, মানে মনে হচ্ছে যেন কোনো একটা আমরা লাইফ এক্সাম দিচ্ছি, কোনো একটা পরীক্ষা দিচ্ছি। মানে একের পর এক চলছে, মানে একটা ঠিক হচ্ছে তো মনে হচ্ছে আচ্ছা সব সলভ হয়ে গেল, দেখা যাচ্ছে তার ঠিক আবার 10 দিন বাদে আরেকটা প্রবলেম হচ্ছে। মানে আমি যদিও আমার ব্লগে, আগের ব্লগে মানে সবই আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ কিছু প্রবলেমের কথাও বলেছি, কি হয়েছে না হয়েছে। তো মানে একটা শেষ হচ্ছে, একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে, একটা শুরু হচ্ছে। মানে যখনই ভাবছি আচ্ছা সব এখন সর্টেড, সব ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই, দেখা যায় তার ঠিক 10-15 দিন বাদে আরেকটা নতুন করে প্রবলেম চলে আসছে। তো এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, মনে হচ্ছে 2025টা কোনোভাবে যেন তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। মানে জানি না, হয়তো এই বছরটা আমাদের জন্য নয়। মানে ছিল ফার্স্ট হাফটা খুব ভালো গেছে, যেটা বললাম, আমি দেশেই গেছিলাম, মজা করেছি, আনন্দ করেছি, কিন্তু তারপর থেকে এত কিছু হচ্ছে, মানে নেওয়া যাচ্ছে না। মানে মনে হচ্ছে এবার যেন আর কিছু না হয়, এবার যেন আর কিছু না হয়, কিন্তু দেখা যায় ঠিক তারপরে কিছু না কিছু হচ্ছে। তো যাই হোক, হচ্ছে, আবার সলভও হচ্ছে, বলছি না যে সলভ হচ্ছে না, সলভ তো করতেই হবে, লাইফে প্রবলেমও আসবে আর সেগুলো সলভ হয়, এটাই জীবন, আর এইভাবেই চলছে প্রত্যেকের জীবন। কিন্তু হয় না যে একটা সময় মনে হয় আর দরকার নেই, কিন্তু তাও কিছু না কিছু হয়ে যাচ্ছে, কিছু না কিছু হয়ে যাচ্ছে। আর আমরাও চেষ্টা করছি যে প্রবলেমগুলোর থেকে বেরিয়ে আসতে, প্রবলেমগুলো সলভ করতে। কারণ প্রবলেম নিয়ে তো বাঁচা যায় না, প্রবলেমটাকে তখন আমাদের সলভ করার উপায় খুঁজতে হয়। প্রবলেম আসবেই, বাট প্রবলেম নিয়ে বাঁচা যায় না। তো সেটাকে সলভ করার
কি করে করা যায় সলভ, সেই প্রবলেমগুলো থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটাই খুঁজতে হয় আমাদের। তো আমরাও সেটাই করছি, আসছে প্রবলেম সলভ করছি। তো মানসিক শারীরিক দু রকমেরই ধকল যাচ্ছে সব কিছুতে। ইভেন যেটা মানে অফকোর্স পকেটের ধকলও যাচ্ছে আমাদের, মানে পকেটের ধকল, শারীরিক ধকল, মানসিক ধকল, 3 রকমভাবেই যাচ্ছে ধকলটা। তো করছি, চেষ্টা করছি বেরিয়ে আসার। মানে আজকে কালী পুজো, কিন্তু মন মেজাজ একদমই ভালো নেই। মানে চেষ্টা করছি ভালো রাখার, মানে কারণ আমার ভীষণ ভালো লাগে দিওয়ালি, কালী পুজো, মানে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। যেহেতু ওই ঘরে প্রদীপ জ্বালানো, এটার মধ্যে আমি ভীষণ একটা এক্সাইটমেন্ট খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। আমার ভীষণ এই জিনিসটাই, মানে কালী পুজোর স্পেশাল যে ব্যাপারটা আমার ভালো লাগে, মানে এটাই, যেটা যে ঘরে প্রদীপ জ্বালানো আমার ভীষণ, ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করতাম এই জিনিসটা। তো দেশে থাকতো আমি মানে আমার বাপের বাড়িতে আমি প্রদীপ জ্বালাতাম, জ্বালিয়ে সাজাতাম। তো এখানেও তাই করি। এখন মেয়ে আমার সাথে জয়েন করে এই ব্যাপারটা, ও আমার সাথে হাতে হাতে করে দেয়, একটু প্রদীপ জ্বালানো এগুলো করে দেয়। তো ভালো লাগে আমার এটা। কিন্তু জানি না, আজকে চেষ্টা করছি ভালো রাখার নিজেকে, কিন্তু মন ভালো নেই। কোথাও না কোথাও কি মনে হচ্ছে আর পাচ্ছি না নিতে। সলভ তো হচ্ছে ঠিকই, আর হবেও। অলরেডি আমরা প্ল্যান করেছি ওয়াশিং মেশিন কিনতেই হবে, তো কিনতে তো হবেই, কিছু করার নেই। মানে প্ল্যান চলছে অলরেডি আমাদের, কিনতে হবে, যখন কিনে নয় ভালো, এই আর কি। আর একটা ডিলও চলছে এখন, যেটা হয় মানে এই সময় না ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর এই মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন মোটামুটি এই 3-4 মাস ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দোকানে নানান ডিল চলতে শুরু হয়ে যায়। মানে এই জিনিসের উপরে ডিল, ওই জিনিসের উপরে ডিল, এটা হবে এখন। ওই ইভেন ওই অ্যামাজন অনলাইন সাইটগুলোতেও চলে আসে ডিল। তো এখানে এই 3-4 মাসে মোটামুটি ভালো ডিল চলে। তো আমাদের প্ল্যান আছে যে এর মধ্যে একটা কিনে নেবো এই ডিলের মধ্যে, কারণ অন্য টাইমে যদি কিনতে যাই তাহলে দেখা যাবে ওই রেগুলার প্রাইস, যেটা ওই $1000 দিয়ে আমাদের কিনতে হবে। তো আমরা চাই না যে ওই জিনিসটা হোক। তো আগে ভাগেই যখন ডিল পাবো ভালো, আমাদের ইচ্ছা আছে ওই সময় কিনে নেওয়া, যাতে কিছু টাকা হলেও সেভ করা যায়, কারণ অনেক ধকল যাচ্ছে। তো চাইছি যে আচ্ছা একটু দেখি, বুঝে সুঝে দেখি, এটাই চাইছি, বুঝে সুঝে দেখে বাজেটের মধ্যে ডিল দেখে কিনে নেবো একটা, এরকমই প্ল্যান আছে। তো যাই হোক, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন আনন্দময় হয়ে উঠুক, আর সবাই কালী পুজোটা খুব ভালো করে কাটান। শব্দবাজিটা একটু পারলে কমই করা ভালো, আমি নিজেও পছন্দ করি না শব্দবাজি ব্যাপারটা। আমি নিজেও ছোটোর থেকে ওই তারাবাজি এগুলো জ্বালাতেই বেশি পছন্দ করতাম। ওই যেগুলোতে শব্দ হয় আমার নিজেরও মানে পছন্দ না, ছোটোবেলা থেকেও আমি ওগুলো কোনোদিনও জ্বালাইনি, অ্যাভয়েড করতাম। তো এই আর কি। তো আপনারাও চেষ্টা করবেন শব্দবাজি কম ফাটাতে। আর রাস্তাঘাটে অনেক ছোট ছোট প্রাণীরা ঘুরে বেড়ায়, মানে কুকুর, বেড়াল, তাদেরকেও একটু খেয়াল রাখবেন, তাদেরও অসুবিধা হয়। অনেক ঘরে ছোট বাচ্চা থাকে, অনেক ঘরে বয়স্ক মানুষজন থাকে, তো তাদের কথা মাথায় রেখে শব্দবাজিটা একটু অ্যাভয়েড করা ভালো। আনন্দ করুন অবশ্যই, আনন্দ মানে এমন না যে শব্দবাজি করেই আনন্দ করতে হবে, এই আর কি। তো জানি ভিডিওটা আসতে একটু লেট হয়ে যাবে, কারণ আমার ঘরে এখন হোম ইন্টারনেট, যেটা ওয়াইফাই, সেটা চলছে না। ভিডিও আপলোড করতে প্রচুর টাইম লাগছে। আমি যে কটাই মানে যে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করছি, খুব সময় লেগে যাচ্ছে, কোনো সময় লোড নিতে পারছে না, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এই কারণে হয়তো এই ভিডিওটাও আসতে একটু লেট হয়ে যাবে। তো আমি আগে ভাগে এই কালী পুজোতে এই ভিডিওটা বানিয়ে রাখছি, হয়তো আপলোড করতে দেরি হবে। তো আপনাদের সবাইকে শুভ দীপাবলির আবারও মানে অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে কালী পুজো কাটান, আনন্দ করুন, মজা করুন। তো যাই হোক, এইটুকুই ব্যাপার। চলুন, আপাতত এইটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। আর অবশ্যই কালী পুজো, দীপাবলির শুভেচ্ছাও জানানোর ছিল, এই জন্য এই ভিডিওটা করা। তো যাই হোক, যখন নতুন ওয়াশিং মেশিন বা কিছু আমার ঘরে ঢুকবে, তো যদি ডিল পাই তো আমরা এর মধ্যেই কিনে নেবো। তো
আপনাদেরকেও সেই খবরটা দেব, সেই সুখবরটা। কারণ প্রত্যেকটা প্রবলেমই আপনাদের সাথে শেয়ার করেছি আগেও, আর তার যখন সলিউশন হয়েছে সেটাও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, এইবারও করব। তো দেখা যাক কি হয় আর কবে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন। এখন ঘড়িতে বেলা প্রায়ই 3টে মতো বাজে। আপনাদের সাথে গল্প গুজব করে চলে গেছিলাম স্নান করতে। তারপরে দুপুরের খাবারটা খেতে বসে হঠাৎ করেই মনে হলো, আজ এই কালী পুজোর দিনে ঘরে স্পেশাল কিছু একটা না বানালে কি হয়। নানান প্রবলেমের জন্য মন যতই খারাপ থাকুক না কেন, মন যেন এটাও মানতে রাজি হচ্ছিল না যে আজ এই কালী পুজো বা দিওয়ালির দিনটাকে এরকম মন খারাপ নিয়ে বসে থেকে সাধারণ একটা দিনের মতো করে কাটিয়ে দেব। তাই দুপুরের খাবারটা খেয়ে উঠেই রান্নাঘরে এসে লেগে পড়েছি কয়েকটা বেসনের লাড্ডু বানাতে। আমি বেসনের লাড্ডু বানাতে সবসময় যে অনুপাতে সব জিনিসগুলো নিয়ে থাকি, মানে বেসন, ঘি, চিনি এগুলো ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে 4:2:1। মানে 4 কাপ বেসন নিলে তার জন্য আমি 2 কাপ চিনি এবং 1 কাপ ঘি নিই। আবার যদি 2 কাপ বেসন নিই তাহলে আমি তার জন্য 1 কাপ চিনি এবং 1/2 কাপ ঘি নিয়ে থাকি। আর এইদিকে দেখেছেন, বেশ কিছুক্ষণ ধরে ঘিয়ের মধ্যে বেসনটাকে দিয়ে নাড়াঘাটা করতে করতে এখন কিন্তু বেসনের থেকে হালকা হালকা করে ঘিটা সেপারেট আউট হতে শুরু করে দিয়েছে। এমনকি বেসনের রংটাও কিন্তু হালকা হালকা মতো একটু চেঞ্জ হয়ে গেছে। আর হয়তো 10-15 মিনিট মতো একটু নাড়াঘাটা করব, তারপর ফ্লেমটা অফ করে দেব। মানে যখন দেখবো এই বেসনটা বেশ কিছুটা লিকুইডি ফর্মে চলে আসছে, ঠিক তখনই আমি ফ্লেমটা অফ করে দিয়ে এই বেসনটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। জানেন, গত বছর এই অক্টোবর মাসে আমাদের সবার মনের মধ্যে ভীষণ রকমেরই এক আনন্দ চলছিল। আর এই বছর আমাদের সবার মনের অবস্থা ঠিক তার উল্টো। জীবন যেন আমাদের থেকে একের পর এক সারপ্রাইজ টেস্ট নিয়েই চলেছে। আসলে একে তো গত বছর এই অক্টোবর মাসেই ছিল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার উপরে গত বছর এই অক্টোবর মাসেই, মানে ঠিক ওই পুজোর সময়টাতেই আমরা সবাই গেছিলাম নিউ ইয়র্ক ঘুরতে। তবে এই সব কিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে বড় যে কারণটা ছিল আমাদের খুশির, সেটা হচ্ছে গত বছর ঠিকই অক্টোবর মাস থেকেই আমাদের দেশে যাওয়ার একটা প্ল্যান শুরু হয়েছিল। আর আমাদের মতো প্রবাসীদের কাছে দেশে যাওয়ার প্ল্যান মানে শুধু ওইটুকু শুরু হয়ে যাওয়া মানেই যেন সারাক্ষণ মনের ভিতরে বিশাল বড় বড় এক একটা আনন্দের ঢেউ আছাড় খেয়ে পড়ার মতো ব্যাপার হয় আর কি। সেই আনন্দ কোনো ভাষায় বলে বোঝানোর মতো তো একদমই নয়। সুতরাং আপনারা সবাই হয়তো বুঝতেই পারছেন যে গত বছরের ওই অক্টোবর মাস থেকে শুরু করে এই বছরের মে মাস পর্যন্ত সময়টা আমাদের জন্য সত্যিই বেশ সুন্দর একটা সময় ছিল। কিন্তু দেশ থেকে ফেরার পর থেকেই দেখতে শুরু করলাম জীবনের অন্য একটা রূপ। সেখানে ছিল একের পর এক প্রবলেম। সমস্যাগুলো সাইজের দিক থেকে ছোটখাটো হলেও একের পর এক টুকরো টুকরো সেই নানান সমস্যাগুলোর বোঝা দিনের পর দিন বয়ে চলতে যেন আমাদের সবারই বেশ একরকম বিরক্তই লাগছিল। এমনকি এখনো পর্যন্ত আমরা যেন জীবনের সেই ফেজটা কাটিয়ে উঠতে পারিনি। এখনো পর্যন্ত জীবন যেন মাঝে মধ্যেই আমাদের দিকে ছুড়ে দিচ্ছে নানান রকমের সব সারপ্রাইজ টেস্ট। আর আমরাও ক্রমাগত ধৈর্যের সাথে সেই পরীক্ষাগুলো দিয়েই চলেছি, কারণ এর বাইরে যে আর কোনো উপায় নেই। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এরকম নানান ছোটখাটো পরীক্ষা বা কখনো কখনো বড়সড় পরীক্ষারও সম্মুখীন হয়ে থাকি। আর সেই পরীক্ষাগুলোতে আমরা পাশ করব নাকি ফেল করব সেই সব কথা না ভেবে শুধু পরীক্ষাগুলো ক্রমাগত দিয়ে যেতে থাকি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই পরীক্ষাগুলো থেকে পালানোর কোনো রকম কোনো উপায় আমাদের কাছে থাকে না। সেগুলোকে বরং ধৈর্য, যত্ন এবং দায়িত্বের সাথেই আমাদেরকে ফেস করতে হয়। আর সত্যি কথা বলতে তো জীবন আছে মানে সেখানে প্রবলেমও আছে। যেদিন দেখবেন আপনার জীবনে কোনো প্রবলেম নেই, সেদিন আপনাকে বুঝে যেতে হবে আপনিও আর বেঁচে নেই। আর এইদিকে বেসন থেকে ঘিটা ছেড়ে দিয়েছে এবং বেসনটা বেশ একটু লিকুইডি ফর্মে চলে এসেছে দেখে আমি এখন বেসনটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি।
তারপর যখন বেসনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2 কাপ চিনি আর অল্প একটু গুঁড়ো দুধ মিক্স করে লাড্ডুগুলো বানিয়ে নেব। জানেন, আগে আমি যখন কোনো প্রবলেমের মধ্যে পড়তাম বা কোনো প্রবলেম ফেস করতাম, খুব সহজেই টেনশনে পড়ে যেতাম, প্যানিক হয়ে পড়তাম। কিভাবে প্রবলেমটা সলভ করব বা কিভাবে সেই সমস্যাটার থেকে বেরোনো যায়, সেই সব কিছু না ভেবে উল্টে সারাক্ষণ এটাই ভাবতাম যে কেন আমি এই প্রবলেমটার মধ্যে পড়লাম, কেন আমার জীবনে এই প্রবলেমটা এলো, কেন আমার সাথেই এরকম হলো, কেন ভগবান আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে ফেললো, এইসব নানান কিছু। কিন্তু গত 6 বছরের এই প্রবাস জীবনে আমি জীবনের অন্য একটা সংজ্ঞা আর অন্য একটা অর্থই জানতে পেরেছি, জানেন তো। সেখানে জীবনের প্রবলেমগুলোকে কিভাবে ফেস করতে হয়, কিভাবে জীবনের নানান ছোটখাটো সমস্যাগুলোর ওপর থেকে কিছুক্ষণের জন্য হলেও নিজের ফোকাসটা সরিয়ে নিজেকে খুশি রাখা যায়, ভালো রাখার চেষ্টা করা যায়, সেসব অনেক কিছু শিখেছি। আর সত্যি কথা বলতে তো এই প্রবাস জীবন আর বিদেশ হচ্ছে এমন একটা জায়গা যার জল হাওয়া না মানুষকে অটোমেটিক্যালি সংগ্রাম করতে শিখিয়ে দেয়। প্রবলেমে পড়লে একা একা সেই প্রবলেমের সাথে লড়াই কিভাবে করতে হয়, বা একা একা লড়াই করে সেই প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেটাও শিখিয়ে দেয়। দেশে থাকতে কোনো রকম কোনো কাজ না জানা, রান্না করতে না পারা মেয়েটাও এই বিদেশের মাটিতে পা রেখে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই শিখে যায়। সেরকম আমিও অনেক কিছু শিখেছি, জেনেছি, যেটা দেশে থাকলে আমি হয়তো কখনো কোনোদিনও শিখতে বা জানতে পারতাম না। চলুন, আপনাদের সাথে নানান গল্প করতে করতে এইদিকে আমার কিন্তু বেশ অনেক কটাই লাড্ডু বানানো হয়ে গেছে। দেখেছেন 4 কাপ বেসনে কতগুলো লাড্ডু হয়েছে। যাই হোক, চলুন এবার গিয়ে ঘরের চারপাশে কয়েকটা মোমবাতি জ্বালাই। টুকটাক নানান সমস্যা বা ব্যাপারগুলো নিয়ে যতই মনটা একটু খারাপ থাকুক না কেন, এটা ভুললেও তো চলবে না যে আজ কালী পুজো। তাই এই সন্ধ্যের সময় ঘরে কয়েকটা মোমবাতি তো জ্বালাতেই হবে। ঘড়িতে এখন সন্ধে ওই 6:30 মতো বাজে। এইদিকে আমি আমার ঘরের চারপাশটাকে মোমবাতির আলো দিয়ে একটু সাজিয়ে তুলেছি। চলুন এখন আপনাদেরকেও একটু দেখাই। কিছু না কিছু প্রবলেম তো আমাদের জীবনে সব সময়ই থাকবে, কিন্তু আনন্দে থাকার, নিজেকে খুশি রাখার, ভালো রাখার মুহূর্তগুলো আমাদের জীবনে মাঝে মধ্যেই আসে। আর যখন সেগুলো আসে, আমার মতে সেই মুহূর্তগুলোকে কখনো হাতছাড়া করতে নেই। তাই আমিও আজ এই কালী পুজোর দিনে কিছুক্ষণের জন্য ঘরের নানান সমস্যাগুলোর কথা ভুলে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুললাম মোমবাতির আলোতে। জানেন, এমন নয় যে এখন আমি কোনো প্রবলেমের মধ্যে পড়লে প্যানিক করি না বা টেনশন করি না। এখনো করি, কারণ সেটা হিউম্যানস নেচার। কোনো প্রবলেমে পড়লে নার্ভাস হওয়া বা প্যানিক করা। কিন্তু এখন আমার ক্ষেত্রে সেটা ইনিশিয়ালি কিছুটা সময়ের জন্য হয়। তারপরে নিজের মন এবং মাথাটাকে ঠান্ডা করে নিজেকে এটা বোঝানোর চেষ্টা করি যে প্রবলেম শুধু আমার জীবনে নয়, কম বেশি সবাই সবার জীবনে ফেস করে। সবার জীবনেই প্রবলেম আছে। আর যেই নিজেকে এটা বোঝানো হয়ে যায়, তারপর সেই প্রবলেমটার সলিউশন বার করার চেষ্টা করতে থাকি। সেই আগের মতো কেন আমার জীবনে এরকম হলো, কেন আমি এই সমস্যার মধ্যে পড়লাম, কেন ভগবান আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে ফেললো, এইসব প্রশ্নগুলো এখন আর করি না, বা এই সব কিছু এখন আর ভাবি না। বরং যত রকম সমস্যার মধ্যেই পড়ি না কেন, যত তাড়াতাড়ি পারি সেই সমস্যাগুলো সলভ করে ফেলি বা সমস্যাগুলোর সমাধান খুঁজে বার করার চেষ্টা করি। কারণ এখন আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পেরে গেছি, জানেন তো? আর সেটা হচ্ছে, আমার মুখটাতে যদি কোনো কারণে কোনো দাগ লেগে যায়, আর সেই দাগ লাগা মুখটাকে নিয়ে আমি যদি কোনো একটা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে এটা ভাবতে থাকি যে আমার মুখে কোনো দাগ লেগে নেই, বরং আয়নাটা নোংরা এবং আয়নাটা পরিষ্কার করে নিলেই আমার মুখটা পরিষ্কার দেখাবে, সেটা ভাবলে কিন্তু একদমই ভুল ভাবা হবে। বরং সেই মুহূর্তে আমার নিজেকে আগে এটা বোঝাতে হবে এবং বুঝতে হবে যে দাগটা আমার নিজের মুখে লেগে রয়েছে, আয়নাটাতে নয়।
আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক এরকম। সিচুয়েশন, সময়, ভগবান, নিজেকে বা অন্য কোনো মানুষকে নিজের প্রবলেমের জন্য দোষারোপ না করে বরং সময় থাকতে থাকতে যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় সেটা বুঝে তার সলিউশন বার করে নেওয়া। আর আমি নিজেও আজকাল কোনো প্রবলেমের মধ্যে পড়লে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিজের ওপরে অ্যাপ্লাই করে থাকি। আর এইভাবেই আমার জীবনে যখনই কোনো রকম কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমগুলোর সাথে এখন আমি এইভাবেই মেন্টালি ডিল করে থাকি এবং মেন্টাল পিসের জন্য চেষ্টা করতে থাকি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রবলেমগুলো সলভ করে তার থেকে বেরিয়ে আসতে। আর এই শুভ দীপাবলির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলির মঙ্গলময় আলো যেন সবার জীবন থেকে অন্ধকার ঘুচিয়ে দেয়। আপনাদের সবার জীবনে যত রকম যা সমস্যা চলছে, মার আশীর্বাদে আপনারা সবাই যেন সেই সব সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। আপনাদের প্রত্যেকের জীবন যেন খুশির আলোতে আলোকিত হয়ে ওঠে, এই কামনা করি। জানি দীপাবলির এই ব্লগটা নিয়ে আসতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেল। আর সেটা কেন হলো তার কারণটা তো ভিডিওটার শুরুর দিকটাতেই আপনাদেরকে খুলে বললাম। তবে আজ ফাইনালি এই ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। কিন্তু আমার আজকের এই ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আমার ঘরটাকে দীপাবলির জন্য আমি যেভাবে এবং যতটুকু সাজিয়েছি সেটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।